আচ্ছা, তোমরা একটু ক্লাস রেকর্ডটা রাখো তো। আমার এখানে মানে এক্সটেনশন নাই নাকি আছে? হ্যাঁ, রেকর্ড করো, আমাকে গ্রুপে শেয়ার করলেই হবে। জাস্ট একটা এভিডেন্স থাকা আর কি প্রয়োজনে। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, আমরা যে টপিকটা আজকে পড়বো এটা হচ্ছে উইক 6 এর টপিক, প্রোটোটাইপিং গুই। হ্যাঁ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। দেখা যাচ্ছে তো না স্ক্রিন? হুম। আচ্ছা, গুই বোধহয় তোমরা স্যাডে করে আসছো। একটু ছোট্ট একটু তোমাদের একটা টপিকই ছিল মনে হয় না? সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছিল না, না? যাই হোক, এটা এটা আসলে মানে এটার এক্সাক্ট কোনো থিওরিটিক্যাল কোনো টপিক না। এটা হচ্ছে তোমার ফ্রন্ট এন্ড যখন যেহেতু আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমাদের কোর্সটা, আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফেজ গুলা পড়ছি। সফটওয়্যার ডেভেলপমেন্ট ফেজে কখন কি কাজ করতে হয় সেটা আমরা দেখছি। তারপর আমরা রিকোয়ারমেন্ট কি বলে গ্যাদারিং করলাম, রিকোয়ারমেন্ট কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা দেখলাম, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের একটা টুল আমরা দেখলাম যে ইউজ কেস ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয়। এখন ডিজাইন ফেজে আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড অনেক ধরনের ডিজাইনের কাজ করতে হয়, তাই না? সো ফ্রন্ট এন্ড ডিজাইনটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটোটাইপ ডিজাইন বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কিভাবে ড্র করতে হবে বা নিয়ম কানুন কোনো কিছু আছে কিনা, এক্সাক্ট হার্ড অ্যান্ড ফাস্ট ওরকম কোনো ধরা বাঁধা নিয়ম কানুন নাই। এটা অ্যাকচুয়ালি টোটালি ডিপেন্ড করে হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স এবং তোমার ক্রিয়েটিভিটি, এই দুইটার উপর। হ্যাঁ, আমরা বলি না ইউআই ইউএক্স ডিজাইনার। ইউএক্স বলতে কি বোঝায়? ইউজার এক্সপেরিয়েন্স। তুমি ডিজাইনটাকে কিভাবে ইমপ্রুভ করবা, যত বেশি ইউজারের কাছ থেকে ফিডব্যাক নিবা, ইউজারের কাছ থেকে ইউজার এক্সপেরিয়েন্স তুমি কালেক্ট করবা এবং সে ওয়াইজ তুমি নিজেকে আপডেট করবা, ডিজাইন মডিফিকেশন করবা, ডিজাইন ইমপ্রুভ করবা। এটাই মেইনলি আসলে ইউআই সাথে সম্পর্ক, যেটা হচ্ছে ইউআই কিভাবে আমরা সুন্দর করতে পারি বা ইউআই ডিজাইনের আসলে বেসিক ইয়াটা কি। আচ্ছা, এখন আমরা এখানে থিওরি হিসেবে আসলে কিছু বলার নাই। জাস্ট থিওরি হিসেবে আমরা প্রোটোটাইপ কেন করি, প্রোটোটাইপ ডিজাইন কেন করি, আমরা একটা মডেলিং কি বলে সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেলই বলছিলাম যে প্রোটোটাইপিং, তাই না? সো প্রোটোটাইপিং সিম্পলি উদ্দেশ্য তৈরি করার উদ্দেশ্য কি, একটা কুইক ডিজাইন যদি মানে কুইক একটা সফটওয়্যার ডেভেলপ করতে হলে সফটওয়্যারের রিকোয়ারমেন্ট যদি ইউজার ঠিক মতো তোমাকে ক্লিয়ার করে বলতে না পারে বা এরকম অ্যাম্বিগুয়াস কোনো রিকোয়ারমেন্ট থাকে, আনক্লিয়ার রিকোয়ারমেন্ট থাকে, তখন প্রোটোটাইপটা খুব হেল্পফুল একটা টুল, যে তুমি ডিজাইন করে ক্লায়েন্টকে মানে স্টিমুলেট করা, যে দেখেন এই ডিজাইনটা আপনারা চাচ্ছেন কিনা বা এরকম ইন্টারফেস চাচ্ছেন কিনা বা এই ফাংশনগুলি এভাবে চাচ্ছেন কিনা। সো একটা কুইক একটা তুমি ধারণা দিচ্ছ এবং কুইক ফিডব্যাকও তুমি তখন পেয়ে যাচ্ছ। তো এই আর কি। সো খুব সহজে তোমার কনসেপ্টটা তুমি বুঝাইতে পারতেছো, আবার ইউজারও তোমার ডিজাইনটা দেখে তার কনসেপ্টটা হয়তো তখন সে আরেকটু সুন্দর করে এক্সপ্লেন করতে পারতেছে। এটা একটা এজন্য হচ্ছে ইন্টারফেস তৈরি করে ক্লায়েন্টকে দেখানো, ফিডব্যাক নেওয়াটাও একটা ইম্পর্টেন্ট কাজ আসলে ডেভেলপমেন্ট ফেজের। সো এখানে কয়েকটা পয়েন্ট লিখছে দেখো। তুমি যখন প্রোটোটাইপ তৈরি করবা, ক্লায়েন্টকে দেখাবা, এতে করে কি হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিংটা থাকতেছে না। কার সাথে? কার? সফটওয়্যার ইউজারের সাথে, ক্লায়েন্টের সাথে, সব ডেভেলপারদের সাথে, সবার। মিসিং সার্ভিসেস মে বি ডিটেক্টেড অ্যান্ড কনফিউজিং সার্ভিসেস মে বি আইডেন্টিফাইড। ওই যে বললাম যে কোথাও কোনো গ্যাপ আছে কিনা বা কনফিউজিং কিছু আছে কিনা, ডায়াগ্রাম দেখলে বা ডিজাইন দেখলে তুমি হয়তো ধারণা করতে পারবা, যেটা হয়তো আগে ধারণা করতে পারো নাই। মানে তুমি বলতে এখানে আমি তোমাকে বলতেছি ক্লায়েন্ট হিসেবে। Sometimes it helps to demonstrate the concept to prospective investors to get funding for project. আর যে ফান্ডেড প্রজেক্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি ইনভেস্টরকে যখন তোমার আইডিয়াটা শেয়ার করতেছো, তখন যদি এরকম স্যাম্পল গুই ডিজাইন করে তাকে দেখাইতে পারো, তখন ক্লায়েন্টও খুব সহজে কনভিন্সড হইতে পারে যে আচ্ছা এইভাবে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ হবে, ইন্টারফেস গুলো এমন থাকবে। সো এই সেন্সে এটা খুব একটা ভালো একটা গ্রেট ওয়ে। এরপরে কি, ইট রিডিউসেস রিস্ক অফ ফেলিওর অ্যাজ পটেনশিয়াল রিস্ক ক্যান বি আইডেন্টিফাইড আর্লি। সো ওই যে বললাম, তুমি যেমন মিসিং সার্ভিস, মিসিং কনফিউজিং জিনিস তুমি খুব সহজে আইডেন্টিফাই করতেছো ডায়াগ্রাম দেখে, এতে করে কি হচ্ছে, রিস্ক রিডিউস হচ্ছে, যে পরবর্তীতে ডেভেলপ করে দেওয়ার পরে তোমার অনেক কিছু মিসিং বা এটা নাই ওটা নাই বা এই জিনিসটা এভাবে চাওয়া হয় না, এই করা হয়েছে অন্যভাবে, এই গ্যাপটা তৈরি হওয়ার চান্সটা কমে যায়।
টাইপস অফ প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং তুমি কিভাবে করবা? এখন তো অনেক টুল আছে। আমরা যদি এখনকার যুগের কথা চিন্তা করি, তো সেক্ষেত্রে আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে টুলই ইউজ করি। হাতে কলমেও প্রোটোটাইপ ডিজাইন করা যায়। সো মানে খুব একদম লো বাজেটের কোনো প্রজেক্ট হলে তুমি হয়তো টুল ইউজ করে করতে সময় লাগবে। সেটা তুমি কমাতে চাইলে হাতে কলমে করতে পারো। আদারওয়াইজ বিভিন্ন টুল ইউজ করে তুমি প্রোটোটাইপ গুলা ডিজাইন করতে পারো। এখানে কিছু টুলের নাম দেওয়া আছে। Smalltalk, JavaScript, Microsoft Tool, Macromedia, Flash, স্মার্ট ড্র, লুসিড চার্ট এরকম অনেক টুল আছে যেগুলি দিয়ে UML টুল যেগুলি দিয়ে তুমি প্রোটোটাইপ গুলা ডিজাইন করতে পারবা। আর যেটা বললাম যে হাতে কলমে করতে হলে কি লাগবে কাগজ কলম পেন্সিল রাবার এগুলো আসলে বলার কিছু নেই একদম বাচ্চার সুলভ জিনিস তুমি এরকম পেন অ্যান্ড পেপার দিয়ে তুমি ড্র করে প্রোটোটাইপ গুলি দেখাতে পারো ক্লায়েন্টকে ভিজুয়ালাইজেশন দেওয়ার জন্য এইভাবে আমরা যখন কনসেপচুয়াল বা কনসেপ্ট একেবারে ফেজটা যখন একেবারে কনসেপ্ট মানে বেসিক কনসেপ্ট নিয়ে থাকে যখন ওই ফেজে যখন একটা আইডিয়া থাকে তখন আমরা এই হাতে কলমে ড্রয়িং এর কাজটা করি যে আচ্ছা এরকম কিছু চাচ্ছি ওরকম কিছু চাচ্ছি বা নিজেদের মধ্যে ডিসকাশন এরকম হাতে কলমে অনেক কিছু আমরা ইউজ করি বাট ক্লায়েন্টের জন্য যখন তৈরি করি তখন মোটামুটি টুল ইউজ করে একটা প্রফেশনাল লুক দিয়ে তারপরে ক্লায়েন্টকে আমরা আসলে ডেলিভারি দেই বা দেখাই তো এগুলি হচ্ছে জাস্ট ডায়াগ্রাম দেওয়া আছে যে কিভাবে তুমি ড্র করে করে আইডিয়াটা শেয়ার করতেছো আচ্ছা এখন আমরা পরীক্ষায় কি করব পরীক্ষায় তুমি তো আর কোনো টুল ইউজ করতে পারবে না তোমাকে এরকম হাতে কলমে আঁকতে হবে সো পরীক্ষায় এখান থেকে কি কোশ্চেন আসবে তোমার পরীক্ষায় কোশ্চেন এরকম কি বলে ইউজার ইন্টারফেস আঁকা আসবে একটা সিনারিও দিয়ে বলে দেওয়া হবে যে ইন্টারফেসটা তুমি ড্র করো এখান থেকে কোনো থিওরিটিক্যাল টাইপের কোনো কোশ্চেন আসবে না আসে না আচ্ছা হাই ফিডেলিটি প্রোটোটাইপিং তো বলছি আমরা বিভিন্ন টুল ইউজ করি ফিগমা থেকে শুরু করে স্মার্ট ড্র লুসিড চার্ট মাইক্রোসফট ভিজিও মাইক্রোসফট ফ্ল্যাশ অনেক রকম টুল আছে যেগুলো দিয়ে আমরা খুব সহজে একটা প্রফেশনাল লুক নিয়ে আসতে পারি ইন্টারফেস যেটা তুমি ক্লায়েন্টকে দেখালে ক্লায়েন্ট খুব সহজে কনভিন্সড হবে তোমার কাজের প্রতি তার কনফিডেন্স বাড়বে এবং সে মানে তার ওই যে যেটা বললাম সে কোথাও কোনো গ্যাপ থাকলে সে সহজে সেটা আইডেন্টিফাই করতে পারবে এই যে বিভিন্ন ইন্টারফেস অ্যাডভান্টেজ অফ লো ফিডলিটি মানে হাতে কলমে করলে সুবিধা কি ওই যে তোমার বাজেট কম থাকলে টাইম কম থাকলে আমরা ওই যে শর্টকাট হাতে কলমে করে আমরা ক্লায়েন্টকে দেখাতে পারি আর আদারওয়াইজ টুল ইউজ করে ক্লায়েন্টকে সেটা দেখাইতে হয় অ্যাডভান্টেজ তো বললামই বেটার ওয়ে টু কনভে ইনফরমেশন আচ্ছা আর কি আছে আর কিচ্ছু নাই দেখো শুধু কয়েকটা ছবি আছে এখানে স্যাম্পল ডায়াগ্রাম আছে ঠিক আছে এখন এই স্যাম্পল ডায়াগ্রাম নিয়ে একটু কথা বলি আচ্ছা ধরো পরীক্ষায় তাহলে আমাদের আসবে কি পরীক্ষায় আসবে এরকমই যে একটা ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে বলা হবে এটার ইউজার ইন্টারফেসটা আঁকো এখন ইউজার ইন্টারফেস দুই ভাবে আসতে পারে একটা হচ্ছে ইনপুট ইন্টারফেস আর একটা হচ্ছে আউটপুট ইন্টারফেস আচ্ছা তো ফোনটা ধরে নিই ধরতেছে না তুমি যে বাদাম আচ্ছা যেটা বলতেছিলাম কোথায় গেল ইনপুট ইন্টারফেস এবং আউটপুট ইন্টারফেস দুই ধরনের ইন্টারফেস পরীক্ষায় আসে ইনপুট ইন্টারফেস কোনটা ইনপুট ইন্টারফেস হচ্ছে তুমি যখন ইউজার হিসাবে
স্ক্রিনে টাইপ করতেছো বা ক্লিক করতেছো ইন্টারফেসে সফটওয়্যারে, এই ধরনের ইন্টারফেস হচ্ছে ইনপুট ইন্টারফেস। যেমন এখানে কি এখন ড্যাশবোর্ডে তুমি ক্লিক করে তোমার ডিজায়ার্ড কাজ করতেছো, তাই না? তুমি লগ ইন করতেছো, তুমি রেজিস্ট্রেশন করতেছো, তুমি প্রোডাক্ট পারচেজ করতেছো, তুমি তোমার এই যে রেজিস্ট্রেশন করতেছো, অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছো, তুমি একটা কন্ট্রোল প্যানেলে ঢুকে কোনো সেটিংস এর কাজ করতেছো। সো যেখানে ইউজার নিজে টাইপ করে বা ক্লিক করে ডাটা দিতে পারতেছে সিস্টেমে, ওটা ইনপুট দিতে পারতেছে, সেটাকে আমরা বলি ইনপুট ইন্টারফেস। তাহলে আউটপুট ইন্টারফেস কোনটা? সিস্টেম তোমাকে জেনারেট করে যেটা দিচ্ছে সেটাকে বলি আউটপুট ইন্টারফেস। যেমন সিস্টেম তুমি যখন একটা অনলাইনে অর্ডার করো, একটা পিডিএফ ফাইল জেনারেট হয়ে তোমার মেইলে চলে যায়। এই যে পিডিএফ ফাইলটা তোমার মেইলে চলে গেল বা প্রিন্টেবল ফর্ম যেটা তৈরি হলো, এটাকে আমরা বলি আউটপুট ইন্টারফেস। তুমি এটিএম থেকে টাকা তুলছো, একটা প্রিন্টেড স্লিপ বেরোয় আসছে, এই যে স্লিপটা, এটা আউটপুট ইন্টারফেস। তুমি একটা সুপার শপে কেনাকাটা করছো, তোমাকে কেনাকাটার আইটেমের একটা লিস্ট প্রিন্ট করে দিল, এটাকে বলি আউটপুট ইন্টারফেস। সো প্রিন্টেবল ফর্ম বা রিপোর্ট গুলা যেগুলো প্রিন্টেবল ফর্মে আমরা নিতে পারি বা তোমার ইমেইলের যায় ফাইলটা, সিস্টেম যেটা জেনারেট করে দেয়, কোনো একটা ইনপুট দেওয়ার পর করেসপন্ডিং যেটা আউটপুট জেনারেট করে দিচ্ছে, তোমার একটা ট্রান্সক্রিপ্ট তুমি প্রিন্ট নিতেছো সিস্টেম থেকে, এটা কি আউটপুট ইন্টারফেস। সো ওই ধরনের ইন্টারফেস তোমার আউটপুট ইন্টারফেস, ওইটাও আঁকা আসে। ধরো তোমার একটা ব্যাংক স্টেটমেন্ট, 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট, তুমি ব্যাংকে গিয়ে চাইলে কি করবে, তারা 6 মাসে কবে থেকে কবে তোমার কাছে জিজ্ঞেস করবে যে কবে থেকে কবে ডাটা চাচ্ছেন, তাই সে ইনপুট দিবে, ক্লিক করবে, ওই একটা প্রিন্টেবল ফর্মে সেটা চলে আসবে। সো এই যে প্রিন্টেড ফর্মে যেটা প্রিন্টেড আকারে যেটা চলে আসতেছে, ওইটাও আঁকতে হয়। আবার যেখানে তুমি ইনপুট দিতে পারো সিস্টেমে স্ক্রিনে, সেটাও আঁকতে হয়। একটাকে বলি ইনপুট ইন্টারফেস, আর একটাকে বলি আউটপুট ইন্টারফেস। সো এক্ষেত্রে তুমি পড়বা থেকে বা তুমি কি করতে পারো, কি ফলো করবা, ধরো আজকে থেকে যত ইন্টারফেসে ঢুকবা, তুমি দারাজে ঢুকে কিছু কিনলা, চাল ডালে ঢুকে কিছু কিনলা, তুমি একটা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলা, তুমি একটা এটিএম এ টাকা তুলতে গেছো, দেখলা যে ইন্টারফেসটা কেমন, মানে এই জিনিসগুলো একটু খেয়াল করো। প্রিন্টেবল ফর্মে যেটা আসে সেটাও একটু খেয়াল করো। এই দুইটা জিনিস খেয়াল করলেই তোমার মানে কনসেপ্টটা আস্তে আস্তে একটু বাড়তে থাকবে যে আচ্ছা আঁকার সময় আমি কিভাবে আঁকবো বা কি রাখবো কিভাবে। তার মধ্যে বেসিক কিছু কথাবার্তা বলে দেই, সেটা হচ্ছে তুমি যে ইন্টারফেসে আঁকো, আউটপুট তো প্রিন্টেবল ফর্ম, স্লিপ আকারে তুমি যেটা পাবা, সেইখানে তুমি যখন আউটপুট ইন্টারফেস আঁকবা, এখানে একটাও যদিও আউটপুট ইন্টারফেস নাই, তুমি যখন আউটপুট ইন্টারফেস আঁকবা সেখানে নিশ্চয়ই এরকম টেক্সট বক্স, বাটন এগুলা দিবা না, দিবা আউটপুট তুমি প্রিন্টেবল ফর্মে যেটা পাও সেটার মধ্যে কিরকম টেক্সট বক্স, কম্বো বক্স, বাটন এগুলি থাকে? জাস্ট ন্যারেটিভ ইনফরমেশন থাকে না ডেসক্রিপশন আকারে, কোথাও হয়তো টেবিল আকারে আইটেম গুলা লিস্ট আকারে থাকে, উপরে একটা হেডার ইনফরমেশন থাকে, নিচে একটা ফুটার থাকে, মাঝখানে হয়তো কন্টেন্টের মধ্যে তুমি ধরো কিছু কিনলে কেনাকাটার একটা আইটেম ওয়াইজ কস্ট আসতেছে, তুমি ব্যাংক থেকে টাকা তুললেও একটা হেডার ফুটার থাকতেছে, মাঝখানে হচ্ছে ডে ওয়াইজ ট্রানজেকশন গুলা থাকতেছে। তুমি যখন একটা কি বলে এটিএম থেকে টাকা তুলতেছো, স্লিপটার মধ্যে কি আসতেছে, উপরে একটা হেডার ইনফরমেশন, নিচে একটা ফুটার, মাঝখানে হচ্ছে কি পরিমাণ টাকা তুমি তুলছো, ব্যালেন্স কত আছে। সো কমন একটা স্ট্রাকচার কিন্তু আছে আউটপুট ইন্টারফেসে, যেখানে কোনো টেক্সট বক্স, বাটন এই টাইপের কোনো কিছু কিন্তু থাকবে না। থাকবে কি উপরের দিকে একটা হেডার, যেখানে হয়তো কোম্পানির নাম, লোগো এই টাইপের কিছু, একটা ডেট থাকতে পারে। কেউ যদি প্রিন্ট করে দেয়, যেমন পজ থেকে কিছু প্রিন্ট নিলে যে প্রিন্ট করে দিচ্ছে তার নামও থাকতে পারে। আর নিচে কি থাকে, নিচে কিছু কমন ইনফরমেশন থাকে, একটা থ্যাংক ইউ মেসেজ থাকতে পারে, একটা ফুটার হিসেবে কোম্পানির অ্যাড্রেস থাকতে পারে, এরকম কিছু থাকে। আর ইনপুট ফর্মটা কি, ইনপুট ফর্মটার মধ্যে তুমি খেয়াল করবা যখন যে পারপাজে তুমি ইনপুট ফর্মটা আঁকবা, যে কাজের জন্য, যেমন তুমি একটা রেজিস্ট্রেশন ফর্ম তোমাকে আঁকতে বললাম, একটা ডেসক্রিপশনে বলে দেওয়া হলো তুমি অনলাইনে এটা কিনতেছো, একটা সাইটে ঢুকছো, যে সাইটে তুমি একটা প্রোডাক্ট কিনতেছো, প্রোডাক্ট কিনতে হলে তোমাকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন পেজে তোমাকে কি ইনফরমেশন দিতে হয়, তোমাকে নাম দিতে হয়, তোমাকে ফোন নাম্বার দিতে হয়, তোমাকে ইমেল দিতে হয়, তোমাকে যা যা ইনফরমেশন রিকোয়ার্ড ইনফরমেশন লিস্ট বলেই দেওয়া থাকবে। আর যদি না বলে দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাকে গেস করে নিতে হবে, ধরে সেভাবে তুমি
তোমার ধরো সাপোজ তোমার কোনো একটা রেজিস্ট্রেশন ফর্মে তোমার ডেট অফ বার্থ দিতে হইলো, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলে বার্থ ডেট বা কোনো ডেট দিতে হলে নর্মালি কি করি, ডেট কোনো একটা ইনপুট হিসেবে যদি সিস্টেমে দিতে হয়, নর্মালি এখানে একটা ক্যালেন্ডারের মতন একটা ছোট্ট একটা ছবি এঁকে দিই। তোমাকে সাপোজ জেন্ডার ইনফরমেশন দিতে হচ্ছে, নর্মালি জেন্ডার ইনফরমেশন আমরা দিতে হলে কি আমরা টাইপ করে দিতে পারি অথবা ক্লিক করে সিলেক্ট করে দিতে পারি। তোমাকে ডিপার্টমেন্ট ইনফরমেশন দিতে হচ্ছে, নর্মালি আমরা ডিপার্টমেন্ট ইনফরমেশন সাপোজ একটা ওই ইউনিভার্সিটিতে 30টা ডিপার্টমেন্ট আছে। সো এই যে একটা দুইটা থাকলে একরকম, আর বেশি সংখ্যায় থাকলে নর্মালি কি হয়, নর্মালি এই ধরনের কাজগুলি আমরা ইন্টারফেসে আমরা আজকাল যদি তুমি চিন্তা করো, এই যে ইউজার এক্সপিরিয়েন্স একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা প্রথমে যা বলছিলাম যে আমরা ইউজার ইন্টারফেসটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি কিভাবে করতে পারি, তার মধ্যে একটা গ্রেট ওয়ে হচ্ছে ইউজারের কাছ থেকে আইডিয়া নেওয়া এবং তোমার কেস স্টাডি করা। কেস স্টাডি কি, তুমি সাপোজ ধরো তুমি একটা ইনপুট ফর্মের মধ্যে সব টেক্সট বক্স দিয়ে রাখছো, দেখ এখন ডিপার্টমেন্ট ইনফরমেশন সাপোজ তোমরা 50 জন স্টুডেন্ট, ডিপার্টমেন্ট ইনফরমেশন আমি যখন চাইলাম সবাই কি একইভাবে একই মানে ক্যারেক্টার ইউজ করে একই ওয়েতে একইভাবে লিখবা না, কেউ লিখবা ক্যাপিটাল লেটারে সিএসসি, কেউ লিখবা স্মল লেটার দিয়ে সিএসসি, কেউ লিখবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এন্ড এর জায়গায় এন্ড সাইনটা দিলা, কেউ কেউ এ এন্ড ডি লিখলা, কেউ স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্স করে লিখলা, কেউ সব ক্যাপিটাল লেটার লিখলা, কেউ লেখার সময় একটা ফুল স্টপ একটা কমা এডিশনাল পড়ে গেল। সো এই যে তুমি যখন টাইপ করে মেসেজটা দিচ্ছ ডাটাবেজে, যে ইনফরমেশনটা ঢুকতেছে, ইনফরমেশনটা ঢুকলে সেটা আসলে মানে রং ইনফরমেশন বা সেটার মধ্যে মানে কারেকশনের ইনফরমেশন কারেকশনের কাজটা কিন্তু একটা এডিশনাল কাজ হয়ে দাঁড়ায়, কারণ সবার ডাটা একরকম থাকে না, তাই না? আর তুমি যদি ওই জায়গাটা ক্লিকেবল একটা অপশন দিয়ে দাও যে তুমি আগে ডিপার্টমেন্টের নাম মানে সিস্টেমে লিখে রাখছো এবং ইউজার শুধু ক্লিক করে ওই নামটা সিলেক্ট করবে, তাহলে কি হচ্ছে ডাটাবেজে রং ইনফরমেশন ঢোকার কোনো স্কোপই তুমি দিলে না। তাহলে সুবিধাটা কি, এরকম কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে ইউজার ইন্টারফেস আঁকার সময় কি করতে হবে, তাহলে যত বেশি ক্লিকেবল অপশন তোমার ইন্টারফেসে থাকবে তত বেশি ইন্টারফেসটা রং ডাটা ঢোকার চান্স কমে যাবে। এটা এক নাম্বার রুলস যদি বলতে চাও। ডেট দেওয়ার সময় অবশ্যই চেষ্টা রাখতে হবে যে ডেটটাও যাতে সে টাইপ করে না দেয়, কারণ টাইপ করে দিলে কি হবে, আজকে হচ্ছে 8 তারিখ, 8/2/26, এটাকেই কত রকমে লেখা যায়, 08/02/2026, 8/2/2026, এই তিনটার মাঝখানে কোথাও কেউ ইউজ করলো হাইফেন, কেউ ইউজ করলো স্ল্যাশ। তো এটা যদি আমি ক্যালেন্ডার ঠিক করে দিই, ক্যালেন্ডার একটা তৈরি করে দিলাম, সে শুধু ক্যালেন্ডারের মধ্যে ক্লিক করে ডেটটা সিলেক্ট করে নিবে, তাহলে কি রং ডাটা ঢোকার কিন্তু আর সুযোগ থাকতেছে না। সো প্রথম মানে মেইন যেটা সেটাই হচ্ছে ইন্টারফেসে যত ক্লিকেবল অপশন রাখতে পারবা তত ভালো, এক নম্বর। 2 নাম্বার হচ্ছে তুমি যখন ইন্টারফেস ড্র করবা, ইন্টারফেসে যে অপশনগুলি, আমি ইনপুট ইন্টারফেস নিয়ে এখন বলতেছি, যে ফিল্ডগুলি ম্যান্ডেটরি টাইপের মনে হবে সেখানে তুমি স্টার চিহ্নটা দিয়ে দিবা ড্রয়িং এর সময়। যে ফিল্ডগুলিতে তোমার এই যে কম্বো বক্স, তুমি এই চিহ্নটা ছোট্ট এই চিহ্নটা দিবা কোনাতে। যেখানে ইউজারের জন্য কোনো ইনফরমেশন বা মেসেজ তুমি ডিসপ্লে করতে চাও, সেগুলি তুমি যেখানে প্রয়োজন সেই জায়গাগুলিতে অ্যাড করে দিবা। ফিল্ডগুলিতে প্রত্যেকটায় ডামি ডাটা দিয়ে ফিল আপ করে দিবা, এরকম খালি রাখবা না, ডামি ডাটা দিয়ে দিবা। ইমেইলে একটা ইমেল বসায় দাও, abcd@diu.edu.bt। আর লাস্টলি যেটা সেটা হচ্ছে ইন্টারফেসে অবশ্যই বাটন থাকবে। একটা ইন্টারফেস আঁকলা কোনো বাটন নাই, ওই ইন্টারফেস নিয়ে তুমি ইউজার ইনপুট দেওয়ার পরে কি হবে, ওটা কোথায় যাবে, বাটন না থাকলে সাবমিট হবে ডাটাবেজে, হবে না। সো বাটন থাকতেই হবে, সেটা হোক সাবমিট বাটন, সেটা হোক ওকে বাটন, সেটা হোক ক্যান্সেল বাটন। নর্মালি আমরা 2টা বাটন চিন্তা করতেই পারি যে কোনো ইন্টারফেসের জন্য, ওকে অথবা ক্যান্সেল। অনেক সময় ইন্টারফেসের ক্ষেত্রে আমরা ক্যান্সেলটা ক্রস দিয়েও বেরোয় আসতে পারি, ওই যে উইন্ডোর ক্রস দিয়ে, বাট
স্টিল তুমি যখন আঁকবা এই দুইটা বাটন মানে অবশ্যই মাথায় রাখবা যে যাতে অপশনটা ইউজারের জন্য থাকে। তুমি একটা ইন্টারফেস আঁকলে অপশনই নাই সাবমিট করার, ওকে করার, তাহলে তো হইল না। তো এই হচ্ছে বেসিক কিছু কথাবার্তা। আর আরেকটা হচ্ছে তোমার ইন্টারফেস তুমি অবশ্যই আঁকবা হচ্ছে ওয়েব ইন্টারফেস চিন্তা করে, নট মোবাইল ইন্টারফেস। যদি মেনশন করা না থাকে মোবাইলের কথা, তাহলে ভুলেও মোবাইল ইন্টারফেস আঁকবা না। ঠিক আছে, ওয়েব ইন্টারফেস আঁকবা। ওয়েব ইন্টারফেসটা যেহেতু একটু ওয়াইডার হয়, সাইজ বড় হয়, ওয়েব ইন্টারফেসে ইনফরমেশন বেশি অ্যাড করা যায়, সেজন্য আমরা অলওয়েজ প্রেফার করি ইনপুট তোমাকে ওয়েব ইন্টারফেস আঁকতে হবে, যে ডেসক্রিপশন দেওয়া থাকবে তার উপর বেস করে। এক্সেপ্ট যদি মোবাইলের কথা বলা থাকে তাহলে তুমি মোবাইল ইন্টারফেস আঁকবা, আদারওয়াইজ ওয়েব ইন্টারফেস আঁকবা। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে একটা ইন্টারফেস আঁকার পরে ইন্টারফেসের চারপাশে একটা বক্স বাউন্ডারি দিয়ে ইন্টারফেসটা আঁকবা। ইন্টারফেসটা যাতে বোঝা যায় যেটা একটা ইন্টারফেস, এই যে লাস্টে এবং চারদিকে একটা বাউন্ডারি, মানে খোলা রাখবা না, কাটা আউটসাইডটা খোলা রাখবা না, একটা বাউন্ডারির ভিতরে ইন্টারফেসটা রাখবা যাতে সেটার লুকটা দেখে মনে হয় যে এটা একটা ইন্টারফেস। আর বিভিন্ন জায়গায় যদি সিম্বল টিম্বল চাইলে আঁকতে পারো, এগুলোর জন্য মানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো বলবো না যে এটা করতেই হবে বা কি, তুমি লুকটাকে সুন্দর করার জন্য যতটুকু করতে পারো করবা। বাট বেসিক যে জিনিসগুলো দেখা হবে সেগুলো হচ্ছে তুমি ফিল্ডগুলি কিভাবে করছো, তুমি ফিল্ড যেগুলা তোমার মানে অ্যাকচুয়ালি দিতেই হবে ওই ধরনের আইটেম তুমি মিস করছো কিনা। আদারওয়াইজ এই হচ্ছে বেসিক রুলস তোমার ইনপুট ইন্টারফেস আঁকার জন্য। এখন তোমাদের কারো কোশ্চেন থাকলে করো। বলছিলাম না ছোট্ট একটা টপিক পড়াবো, ইজি একটা টপিক। এখানে আসলে থিওরি হিসাবে পড়ানোর মতো কিছু নাই, শুধুমাত্র একটু ডিসকাশন কিভাবে আঁকতে হবে। কার কোনো কোশ্চেন? নো? তাহলে কি পরের টপিকটা একটু শুরু করে দিই তাহলে। দেখো এটা যেহেতু বেশি ছোট, আচ্ছা উইক 5 এর টপিকটা তাহলে একটু স্টার্ট করে দেই। দেখো একটু। আচ্ছা উইক 5টা হচ্ছে এটা লাস্ট টপিক মিডের সিলেবাসের, অ্যাক্টিভিটি এন্ড সিকোয়েন্স ডায়াগ্রাম। সো আমরা এখনো ডিজাইন ফেজ নিয়ে কথা বলতেছি। সো ডিজাইন রিলেটেড একটা ডায়াগ্রাম এখানে আমরা দেখবো, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি এন্ড সিকোয়েন্স ডায়াগ্রাম। দুইটা ডায়াগ্রাম তুমি একই ফাংশনকে দুইটা ডায়াগ্রামে যখন রিপ্রেজেন্ট করবা, রিপ্রেজেন্টেশনটা হবে দুই ধরনের, এই জন্যই নাম ভিন্ন, নাহলে তো এক ডায়াগ্রাম দিয়ে সবকিছু বোঝানো যায়, তাই না? সেটা না বলেই অনেক রকম ডায়াগ্রাম আছে, ইউএমএল ডায়াগ্রাম। তার মধ্যে আমরা এখন দুইটা ডায়াগ্রাম দেখবো, একটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, একটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা খুব সিম্পল, একদম নর্মাল ফ্লো চার্টের মতো। তারপরেও যেহেতু এটা একটা ডায়াগ্রাম, নিজস্ব কিছু টুল মানে নিজস্ব কিছু কি বলে সিম্বল আছে যেগুলি দিয়ে তুমি ডায়াগ্রামটা ড্র করবা। শুরু করি একটু, দেখো। So activity diagram হচ্ছে কি, illustrate the flow of control in a system and refer to the steps involved in the execution of a use case. So একটা ফাংশন, ইউজ কেস মানে তো একটা ফাংশন। সো একটা ফাংশন কিভাবে কাজ করবে, কোনটার পর কোনটা হবে। তুমি একটা অনলাইনে অর্ডার করতেছো, কোন কাজটার পর কোন কাজটা হবে। তুমি প্রথমে লগ ইন করবা, লগ ইনে তুমি আইডি পাসওয়ার্ড ঠিক মতো দিলে পরের ফ্লোতে যাবে, নাইলে সেখানে আবার তোমাকে ব্যাক করাবে যে তুমি ভুল ইনফরমেশন দিছো, ভুল আইডি পাসওয়ার্ড দিছো, আবার লগ ইন করো। তারপর হয়তো তুমি লগ ইন করলা, লগ ইন করার পরে তোমার কি হবে, তুমি একটা প্রোডাক্ট সিলেক্ট করবা, তাই না? তো তুমি প্রোডাক্ট সিলেক্ট করবা, প্রোডাক্ট সিলেকশনের পরে কি হবে, তোমার কাছে পেমেন্ট ইনফরমেশন চাইবে বা তোমাকে পেমেন্ট দিতে বলবে, ও পেমেন্টের পেজে নিয়ে যাবে। আবার তোমাকে ওই যে শিপিং ইনফরমেশন, যেখানে তুমি ডেলিভারি অ্যাড্রেস দিতে হবে, এই কাজগুলি করতে হবে। এবং এই দুটো ইনফরমেশন তুমি কমপ্লিট করার পরে কি হবে, তোমার অর্ডারটা কনফার্ম হবে এবং তোমার অর্ডার প্রসেসটা শেষ হয়ে তুমি বের হয়ে যাবে। এই যে একটা কাজের ফ্লো। তুমি একটা রেজিস্ট্রেশন করতে যাচ্ছ, অ্যাডভাইজিং, প্রত্যেক সেমিস্টারের শুরুতে কি করো, একটার পর একটা কাজ করার পরেই তো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়। তাহলে আমার ফাংশনটা যদি হয় রেজিস্ট্রেশন এন্ড অ্যাডভাইজিং একটা ফাংশন,
বা অ্যাডভাইজিং একটা ফাংশন। এই ফাংশনটার জন্য তোমার অ্যাকাউন্টসে পে করতে হচ্ছে, কোর্স সিলেক্ট করতে হচ্ছে, অ্যাডভাইজার তোমার প্রিরিকুইজিট ম্যাচ করতেছে, তারপরে কোর্স দিচ্ছে এবং ফাইনালি কোর্সগুলি এড করার পরে তোমার রেজিস্ট্রেশনটা বা অ্যাডভাইজিংটা কনফার্ম হচ্ছে। এই ফ্লোটাকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে যে ডায়াগ্রাম মাধ্যমে দেখাবো সেটার ১ম যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। আচ্ছা, তাহলে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কি? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম focuses on condition of flow and the sequence in which it happens. So activity diagram describe the workflow behavior of a system. একটা সিস্টেমের ওয়ার্কফ্লো কেমন হবে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মাধ্যমে আমরা সেটা দেখাতে পারি। সো এবার একটু অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখতে কেমন এটা আগে দেখো। এই যে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেওয়া আছে, এই যে এটা যদিও অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বিপিএম ডায়াগ্রাম, তারপরেও অ্যাক্টিভিটি হিসেবে আমরা কনসিডার করতে পারি। এই যে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এই যে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। আর সিকোয়েন্স ডায়াগ্রাম কেমন? এখানে সিকোয়েন্স ডায়াগ্রাম খুব বেশি দেওয়া নাই। এই যে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম। সো এই টপিকটা আমি বই থেকে পড়াবো। এই যে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম, এই যে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম। সো দুইটা ডায়াগ্রামের লুকটাই দেখছো ডিফারেন্ট। সো এই যে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম। আচ্ছা, তাহলে এবার দেখি অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ফ্লোটা কিভাবে আমরা দেখাবো। আচ্ছা, আজান দিচ্ছে, একটু আজানটা যাক শেষ হোক।
আচ্ছা, সো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখলা যে কিরকম হয়। এখন অ্যাক্টিভিটি ডায়াগ্রামের কিছু সিম্বল আছে, কয়েকটা সিম্বল ইউজ করে আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকতে পারি। খুব বেশি সিম্বল না, অল্প কয়েকটা সিম্বল। নরমালি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম স্টার্ট হয় একটা ইনিশিয়াল নোড থেকে এবং শেষ হয় একটা এন্ড নোডে গিয়ে। ইনিশিয়াল নোডটা অবশ্যই এরকম দিতে হবে এবং এন্ড নোডটা অবশ্যই এরকম দিতে হবে। মানে তোমার খেয়াল খুশি মতো দিলে হবে না, যেহেতু প্রত্যেকটা ডায়াগ্রামের স্পেসিফিক সিম্বল আছে, সেই সিম্বল গুলাই তোমাকে ইউজ করতে হবে। যেমন ধরো ফ্লোর জন্য অ্যারো ইউজ করছে, এটা আমাকে দিতেই হবে। যেমন ধরো অ্যাকশনের জন্য একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টাইপের শেপ দেওয়া আছে, আমাকে এটাই দিতে হবে। আমি স্কোয়ার দিব না, আমি আদার কোনো শেপ দিব না। ডিসিশনের জন্য একটা ডায়মন্ড শেপ দেওয়া আছে, আমি এই শেপটাই দিব। সো এই জিনিসগুলো খেয়াল রেখে তোমাকে ডায়াগ্রাম আঁকতে হবে। আর কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফর্ক, জয়েন এবং রেন্ডেস বাস বলে একটা টার্ম আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা নরমালি স্টার্ট করব একটা স্টার্ট নোড থেকে, বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে ফ্লোটা কন্টিনিউ করতে থাকবে। একটা অ্যাকশন থেকে আরেকটা অ্যাকশনে ডাটা ফ্লো হবে একটা অ্যারোর মাধ্যমে, এবং কোথাও কোনো যদি ডিসিশন টাইপের লজিক থাকে সেই জায়গাগুলিতে আমরা এই সিম্বলটা ইউজ করব। আর লাস্টে গিয়ে শেষ হবে একটা এন্ড নোডে গিয়ে। এখন অনেক সময় হয় না যে এরকম একটা ফ্লো এসে ডিভাইড হয়ে দুই দিকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, আবার হয় না যে দুইটা বা তিন জায়গা থেকে এসে মার্জ হয়ে গেছে, বা মাল্টিপল জায়গা থেকে এসে একটা নোডে গিয়ে মার্জ হয়ে একটা অ্যাকশন হয়ে গেছে। যেমন ধরো তোমাকে আমি ডিগ্রি অ্যাওয়ার্ড দিব, তোমার কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করতে হবে। যেমন তোমার ডিগ্রি অ্যাওয়ার্ড দিতে হলে লাস্ট অ্যাকশনটা হচ্ছে ডিগ্রি অ্যাওয়ার্ড। ডিগ্রি অ্যাওয়ার্ড দিতে হলে আমি কি দেখব? তোমার কোর্স কমপ্লিট কিনা, টোটাল ক্রেডিট কমপ্লিট কিনা, একটা অ্যাকশন হয়ে চেক করব। একটা অ্যাকশন চেক করব তোমার কোনো পেমেন্ট ডিউ আছে কিনা, একটা অ্যাকশন চেক করব তোমার হলে কোনো ডিউ আছে কিনা, এভাবে আর কি। সো কয়েকটা অ্যাকশন থেকে এসে একটা অ্যাকশনও হতে পারে, আবার একটা অ্যাকশন থেকে এসেও মাল্টিপল অ্যাকশন হতে পারে। ওই জায়গাগুলি আমরা ফোন আসছে একটা। আচ্ছা, একটু ফোনটা ধরতে হবে, ধরতে পারতেছি না কেন। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নোডের ফ্লোটা একটা এক জায়গা থেকে এসে মাল্টিপল জায়গায়, দুইটা জায়গায় ডিস্ট্রিবিউট হতে পারে, দুইটা জায়গা থেকে এসে একটা জায়গা দিয়ে ডিস্ট্রিবিউট হতে পারে, মাল্টিপল জায়গা থেকে এসে মাল্টিপল জায়গায় ডিস্ট্রিবিউট হতে পারে। সো এই টার্মস গুলি আবার এই ডায়াগ্রামের ক্ষেত্রে তিনটা ডিফারেন্ট মানে সিম্বল আমরা ইউজ করতে পারি। নরমালি এটাকে আমরা বলি ফর্ক যখন একটা স্প্লিট হচ্ছে, যখন জয়েন বা মার্জ হচ্ছে তখন সেটাকে বলি জয়েন, আর যখন মাল্টিপল ইনকামিং মাল্টিপল আউটগোয়িং তখন সেটাকে বলি রেন্ডেস বাস। এবং এই সিম্বলটা তুমি যখন ইউজ করবা একটু খেয়াল রাখবা, মাঝখানের এই লাইনটা বারটা একটু মোটা করে দিবা। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো যে এটা না দিলে হবে না? এটা না দিয়েও আঁকা যায়। সেক্ষেত্রে আমরা এই ডিসিশনটাকে ইউজ করি বিভিন্ন জায়গায়। ধরো এই বারটা না দিয়ে এখানে একটা ডিসিশন বক্স বসায় দুই দিকে লাইন টেনে চলে আসতে পারে। সো ডায়াগ্রাম আঁকতে গেলে দেখবা যে মানে দুইভাবেই আঁকা যায়। সো আমি যাই পিছনের দিকে। এই যে দেখো এখানে বার ইউজ করছে, অনেক ক্ষেত্রে দেখবে এই যে বার ইউজ না করে এই ডিসিশন দিয়ে আমরা জয়েন, ফর্ক বা মার্জ এগুলি সব দেখাতে পারি। এই যেখানে বার ইউজ করছে, এখানে আবার ডিসিশন ইউজ করছে। এই পরের ডায়াগ্রাম গুলাতে দেখো বার আর ইউজ করে নেই, শুধু ডিসিশন ইউজ করে করে বিভিন্ন দিকে স্প্লিট বা মার্জ হওয়ার কাজ করতে পারি আমরা। স্যার ডিসিশন নিতে তাহলে ভালো মিস। হুম, ডিসিশন নিতে ভালো মিস। না ওই যে ডিসিশন ভালো ভালো আবার মন্দের ব্যাপার নাই আসলে, তোমার দুই ভাবেই করা যায় আর কি, এটাই ব্যাপার। তুমি সাপোজ ধরো এই জায়গাটায় বারটা দাও নাই, হ্যাঁ, এই জায়গায় বার না দিয়ে সিম্পল লাইন ইউজ করে এই জায়গাটা ডিসিশনটা তুলে নিয়ে আসছো, ডিসিশনটা এই বরাবর নিয়ে আসছো, এনে এখান থেকে দুইটা লাইন ইউজ করছো, সেটাও হবে, হবে না যে তা না, সেটাও আঁকা যায়। তো যে দুই ভাবে আঁকা যায়। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে সিম্বল গুলি, যেটা বললাম যে এই সিম্বল গুলি ইউজ করে আমরা ডায়াগ্রামটা ড্র করি।
একটা ডায়াগ্রাম আমরা দেখি, তারপরে ক্লাস শেষ করে দিই, বাকিগুলো আমরা পরের দিন দেখি। Thank আচ্ছা, you, সো miss. এই ডায়াগ্রামটা দেখো, সিম্পল একটা ডায়াগ্রাম। এটা একটা অনলাইন অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এক্সাম্পল ফর অনলাইন অর্ডার কমপ্লিশন। একটা অর্ডার করতেছে, তুমি একটা অর্ডার করতেছো, সিস্টেম তোমার অর্ডারটা রিসিভ করলো, রিসিভ করার পরে এই যে একটা স্টার্ট করলাম, একটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে রিসিভ অর্ডার, তারপরে দুইটা ফর্কের মাধ্যমে দুইটা পাথ ডিস্ট্রিবিউট করে দিছো। আচ্ছা, এখন ও আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে ধরো যেই জায়গাগুলিতে তোমার ডিসিশন আসবেই সেই জায়গাগুলিতে তোমার ডিসিশন দিতেই হবে, ঠিক আছে? আর যেই জায়গাগুলিতে ধরো তোমার ডিসিশনের ব্যাপার নাই, যে তোমার নর্মাল একটা ডিস্ট্রিবিউশনের মতন, সেই জায়গাগুলিতে আমরা ডিসিশন ইউজ না করে ফর্ক ইউজ করাটাই ওয়াইজ আর কি, বেটার। যেমন তোমাকে যেমন একটা এই এক্সাম্পলটাই বলি, যে ধরো এই যে এখানে একটা লজিক দেওয়া আছে, এখানে আমি ফর্ক দেই নেই, কেন দেই নেই? এখানে দুই দিক আইদার এদিকে মুভ হতে পারে অথবা অন্যদিকে মুভ হতে পারে। সো সেক্ষেত্রে আমরা একটা লজিক ইউজ করছি ডিসিশনের জন্য। আবার এই জায়গাটায় দেখো তোমার এদিকেও মুভ হবে এদিকেও মুভ হবে, দুই দিকেই মুভ হবে। সো সেক্ষেত্রে আমরা মার্জ হিসেবে, আমি তাহলে একটা ভুল কথা বলে ফেলছি। ফর্ক আর মার্জের ক্ষেত্রে তোমার ডিসিশনের ব্যাপার নাই আসলে, এখানে তোমার দুই দিকেই মুভ হবে বা দুই দিক থেকেই আসবে বা মাল্টিপল জায়গা থেকে আসবে, মাল্টিপল জায়গায় ডিস্ট্রিবিউট হবে, তখন সেই জায়গায় ডিসিশন না দিয়ে সরাসরি সলিড লাইন ইউজ করাই ভালো, ফর্ক বা মার্জ বা রেন্ডেস বাস এই টাইপের গুলি। আর যেই জায়গাগুলিতে ডিসিশনের ব্যাপার আছে ওই জায়গাগুলিতে অবশ্যই ডিসিশন ডায়মন্ডটাকে বসাইতে হবে। যেমন এই যেটা বললাম, যে তোমার অনলাইনে অর্ডার রিসিভ হওয়ার পরে তুমি ডেলিভারি ইনফরমেশন ফিল আপ করতেছো, তুমি পেমেন্ট ইনফরমেশনও ফিল আপ করতেছো, তোমাকে এই দুইটা কাজই করতেই হবে। এমন না যে এটা করবো ওইটা করবা না। সো এখানে তুমি ডিসিশন না দিয়ে শুধু ফর্ক ইউজ করে তুমি মানে দুই দিকে ব্রাঞ্চিং করে দিচ্ছি, এর অর্থ হচ্ছে দুইটাই করতে হবে। আচ্ছা, সো এখানে সেন্ড ইনভয়েস, রিসিভ পেমেন্ট, মানে পেমেন্ট রিলেটেড ইনফরমেশন যে কটা তুমি এখানে দিবা। এখানে যদি তোমার মার্চেন্ডাইজারের সাথে তোমার একটা এগ্রিমেন্টের কি বলে ভ্যালিডেশনের একটা অপশন থাকে তোমার ডেসক্রিপশনে, তাহলে সেটাও অ্যাড করতে হবে। সো যেভাবে ডেসক্রিপশন দেওয়া থাকবে সে ওয়াইজ তোমার এই ফ্লো গুলাতে অ্যাকশন গুলো আসবে। সো সেন্ড ইনভয়েস, রিসিভ পেমেন্ট, সিস্টেম তোমার পেমেন্ট রিসিভ করলো, সো পেমেন্ট রিলেটেড এই অংশটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তোমার ভ্যালিডেশন হলো, রিসিভ হলো পেমেন্ট এবং পেমেন্ট কনফার্মেশন হলো। এখন এই অংশে তুমি ডেলিভারি ইনফরমেশন তুমি কি দিচ্ছ সেটার মধ্যে একটু অপশন এখানে অ্যাড করা আছে, সেটা হচ্ছে যে তুমি ডেলিভারি ইনফরমেশন ফিল করলা, সিস্টেম চেক করতেছে তোমার ডেলিভারিটা কি আর্জেন্ট নাকি তোমার ডেলিভারিটা রেগুলার। যদি আর্জেন্ট ডেলিভারি হয় ওভারনাইটে যেখানে রাশ অর্ডার অথবা এলস ওভারনাইট ডেলিভারি অথবা রেগুলার ডেলিভারি, তার মানে সিস্টেমটার ফ্লো হবে। তোমার এখানে একটা লজিক আছে যে তোমার ডেলিভারি টাইমটার উপরে তুমি কোনটা চুজ করছো, আইদার এদিকে মুভ করবে অথবা এদিকে মুভ করবে। সো এই দুইটা মুভমেন্টের ক্ষেত্রে তুমি এখানে আর ফর্ক ইউজ করো না, ফর্ক ইউজ করলে তো তোমার এটাও হবে এটাও হবে, কিন্তু এখানে তো আমার একটা আইদার এটা অথবা এটা। সো এই ডিসিশনটার ক্ষেত্রে আমি এখানে ডিসিশন বক্সটা ইউজ করছি করে দুইটা পাথকে আমরা সরাসরি, এই জিনিসটাও খেয়াল রাখবা, দুই দিক থেকে অ্যারো দুইটা আসছে বা ডিস্ট্রিবিউট হচ্ছে, সরাসরি আমরা না করে এই যে এখানে একটা ডিসিশন বক্স দেওয়া আছে, আমি যদি লাইনটা ধরো এখানে দুইটা অ্যারো না দিতাম, না দিয়ে এটা সলিড লাইন টেনে এইভাবে নিয়ে যেতে পারতাম, কিন্তু করা হয়নি কারণ এখান থেকে আইদার এখান থেকে আসবে অথবা এখান থেকে যাবে, যে যার জন্য ডিস্ট্রিবিউশনটা যখন ব্রেক করছি তখনও একটা ডিসিশন দিছি, আবার দুইটা পাথ যখন কম্বাইন করতেছি তখনও একটা ডিসিশন দিয়ে আমি অ্যাড করছি। আচ্ছা, এরপরে যে এই জায়গাটায় এই পাশের অংশটার ফ্লোটাও আসবে, এই ফ্লোটাও আসবে, এদের মধ্যে এমন নাই যে আইদার এটা অথবা এটা, দুইটাই কমপ্লিট হবে তারপরে অর্ডারটা ক্লোজ হবে। সো আমি এখানে কি করব, ফর্কের মধ্যে এখানে জয়েন্টটা দিয়ে শেষ করব, আর লাস্টে গিয়ে এন্ড নোড হিসেবে একটা এন্ড স্টেট দিতে হবে। এন্ড স্টেটটা কি, জাস্ট স্টার্ট যেরকম দিলাম তার আউটলাইনে একটা আরেকটা বাউন্ডারি দিব। আচ্ছা, এইখানে দেখো আরেকটা দেখাই দিই, এটা একটু শেষ, এটা দেখাই তারপর শেষ করি। আচ্ছা, এই ডায়াগ্রামটা তোমার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হিসেবে এখানে দেয়া আছে, বাট এই ডায়াগ্রামটার আরেকটা নাম হচ্ছে তোমার বিজনেস প্রসেস মডেলিং ডায়াগ্রাম, ঠিক আছে? সো ওইটা আমাদের ফাইনালের সিলেবাসে আছে, বাট বিপিএম ডায়াগ্রামটা কাইন্ড অফ বা ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আমরা বলি।
যার জন্য এখানে সেটা একই ওয়েতে ইউজ করা হয়েছে। অ্যাক্টিভিটি ডায়াগ্রামে এন্টিটি ওয়াইজ কোনো সেকশন রাখা লাগে না। ঠিক আছে? তুমি যদি এই যে কাস্টমারের জন্য একটা সেকশন রাখার আছে, এটিএম এর জন্য একটা সেকশন রাখা আছে, ব্যাংকের জন্য একটা সেকশন রাখা আছে। এর অর্থ কি? কার কাজ, ধরো একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম তুমি আঁকতেছো, স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এখানে কে, কে ইনভলভ? স্টুডেন্ট ইনভলভ, অ্যাকাউন্টস ইনভলভ, অ্যাডভাইজার ইনভলভ। ৩ ধরনের এন্টিটি ইনভলভ। এই ৩ ধরনের এন্টিটির কাজ ডিফারেন্ট। সো আমি যদি অ্যাডভাইজার হই, আমার কাজ যেটা, তুমি স্টুডেন্ট হয়ে তোমার কাজ তো সেটা না, বা অ্যাকাউন্টস এর কাজ সেটা না। সো প্রত্যেকের কাজ আলাদা গ্রুপ করে আমি যদি এভাবে দেখাই, ডায়াগ্রামের ফ্লো ঠিকই আঁকবো, কিন্তু যার কাজ তার এন্ডে আঁকবো। এই ফ্লোটাকে আমরা বলি বিপিএম ডায়াগ্রাম। ঠিক আছে? এইভাবে যদি আঁকি। আর আদারওয়াইজ তুমি ওই জিনিসটা চিন্তা না করে জাস্ট এই ফ্লোটা দেখো। শুধু সিম্পল ফ্লো দিয়ে আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখাতে পারি। সো এই ফ্লোটা বুঝো তাইলেই হবে। আচ্ছা, এটিএম উইথড্রয়াল অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, মানে মানি উইথড্রয়াল। তুমি এটিএম থেকে টাকা তুলবা, প্রসেসটা কি? তোমাকে বললাম যে একটা এটিএম থেকে উইথড্রয়াল মানি, একটা ফাংশন হচ্ছে উইথড্রয়াল মানি, একটা ইউজ কেস হচ্ছে উইথড্রয়াল মানি। ফাংশন যা, ইউজ কেস তাই, আগেও গত ক্লাসে বলছি। সো তুমি এই ফাংশনটাকে এখন ডায়াগ্রামিক ভিউ দিবা। কিভাবে দিবা? সো তুমি জাস্ট চিন্তা করো, তুমি যখন এটিএম মেশিনের সামনে যাও কি কি করো। প্রথমেই স্টার্ট করলাম কারেন্ট থেকে স্টার্ট করলাম, কাস্টমার এন্ড থেকে স্টার্ট করলাম। সো এটিএম, ব্যাংক এটা না দিলেও সমস্যা নাই, যে যদি তুমি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকতেছো যেহেতু। আচ্ছা, স্টার্ট সেশন, রিকোয়েস্ট পিন, এটিএম। এটিএম মানে সিস্টেম, তুমি যখন স্টার্ট সেশন করবা, প্রথমে স্টার্ট করলা, তোমার কার্ডটা ঢুকালা, স্টার্ট করলা সেশন, তোমার কাছে কি চাইবে? পিন চাইবে, এন্টার পিন। এই জায়গাটা একটা চেক আছে সিস্টেমের। কি চেক? তোমার পিন নাম্বার যতক্ষণ ভুল দিবা ততক্ষণ তোমার এই লুপের মধ্যে ঘুরতে থাকবে না? এই লুপটা ঠিক আছে? মিস দেখা মিস যায় না? রং পিন দিলে তো নিচেরটায় যাবে মিস। না না, তুমি এই যে এন্টার পিন দিচ্ছ, কি বলতেছে রং পিন? ওই যে মিস ও পাশে আরেকটা, আচ্ছা, তাহলে এটা কি তাহলে? এটা মিস খালি এন্টার হচ্ছে পিন, রিকোয়েস্ট করতেছে ও মিস ইউজারের ফরগেট কাছে। পিন, এটা শুধু রিকোয়েস্টের ফ্লো না? আচ্ছা, ফরগেট পিন। ও আচ্ছা, স্টার্ট সেশন, রিকোয়েস্ট পিন, এন্টার পিন, ফরগেট পিন। যতক্ষণ ফরগেট করবা ততক্ষণ এটা ও এই লুপটা তাহলে না দিলেও চলতো। আচ্ছা, আমি ভাবতেছি এটা রং পিন বুঝি। আচ্ছা, তার মানে এন্টার পিন দিচ্ছ। এন্টার পিন দিলে তোমার আইদার যদি প্রসেসিং পিনটা প্রসেস হবে। আচ্ছা, এই জায়গাটা লুপটা এইভাবে না দিলেও চলতো। রিকোয়েস্ট পিন, তুমি পিন এন্টার করলা, পিনটা প্রসেস হচ্ছে, এই জায়গাটায় রং পিন। আচ্ছা, যখন তুমি পিনটা দিলা, পিনটা প্রসেস হবে। রং পিন হলে তোমার কাছে আবার রিকোয়েস্ট করবে, তুমি আবার দিবা, আবার এই লুপটা হলো তাইলে। আর যদি পিন কারেক্ট হয় তাহলে কি হবে? এরপরে তুমি কি হবে? কার্ডটা অথরাইজ হবে। এরপরে তোমার কাছে কি চাইবে? টাকা উইথড্র করতে চাও কত? রিকোয়েস্ট অ্যামাউন্ট টু উইথড্র, তুমি কত টাকা উইথড্র করতে চাচ্ছ? এটিএম মেশিন তোমাকে, মানে তুমি ওই সিস্টেমে ওই অপশনটাতে ক্লিক করবা। তারপরে তুমি টাকার অ্যামাউন্টটা দিবা। দেওয়ার পরে অ্যামাউন্টটা প্রসেস হবে, যে তোমার টাকার অ্যামাউন্টটা ঠিক আছে কি নাই। তুমি সাপোজ তোমার ব্যাংকে আছে 20,000 টাকা, তুমি রিকোয়েস্ট করছো 30,000 টাকা, বা 20,001 টাকা, বা 20,100 টাকা। 1 টাকা বেশি হলেও তো তোমার এটা প্রসেস করে তোমাকে টাকা বাইর করতে দিবে না, তাই না? সো প্রসেস অ্যামাউন্ট যদি ঠিক না থাকে, তোমার এই জায়গাটা আবার ইনকারেক্ট একটা মেসেজ দিয়ে তোমাকে আবার ওই জায়গাটায় পাঠিয়ে দিবে। সো আবার দিবা, এই একটা লুপ। আর কারেক্ট যদি হয়, অথরাইজ উইথড্রয়াল, ব্যাংকের মাধ্যমে তোমার টাকার অ্যামাউন্টটা উইথড্র হবে, প্রসেসিং উইথড্রয়াল, প্রসেস হবে। এখানে আরো একটা দুইটা অ্যাকশন দিতে পারতাম। প্রসেসিং উইথড্রয়াল, আপডেট ব্যালেন্স, গেট ক্যাশ, এবং ক্লোজ হচ্ছে, ফ্লোটা ক্লোজ হচ্ছে। সো এই যে তুমি একটা সিকোয়েন্সকে একটা ডায়াগ্রামিক ভিউতে রিপ্রেজেন্ট করলা, এটা একটা বিজনেস ফ্লো বলতে পারি, যে একটা জাস্ট ইউজুয়াল অ্যাক্টিভিটিটা কিভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি। ব্যাক এন্ডে কি হচ্ছে সেটার কোনো ব্যাপার নাই। সো নর্মাল একটা বিজনেস প্রসেসের ফ্লো দেখাচ্ছি। এই ফ্লোটাই হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম।
সো এখানে আরো কয়েকটা আছে। আরো ২ টা আছে, বেশি নাই। ২ টা আছে। এই ২ টা একটু দেখে নিও। আর সিকোয়েন্স ডায়াগ্রামটা একটু ডিফারেন্ট। এটা আমরা এই প্যাটার্নে আঁকি না। আমরা এটা আঁকার ক্ষেত্রেও আলাদাভাবে আঁকতে হয়। মানে আলাদা সিম্বল আছে। এই যে সিম্বল গুলো ইউজ করে আমরা আঁকবো। কিভাবে আঁকবো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? সো এই ডায়াগ্রামটা দেখছো ডিফারেন্ট। আমরা এই যে অ্যালগরিদমের প্রসেসের এই ফ্লো লিখি না, অ্যালগরিদম লিখি যখন একটার পর একটা কাজ লিখি না, এই ডায়াগ্রামের নেচারটা হচ্ছে এরকম যে একটা ফ্লোকে আমি জাস্ট অ্যারোর মাধ্যমে দেখাবো। তোমার এন্ড থেকে ফ্লো শুরু হলো, তারপরে আরেক এন্ডে গেল, সেখান থেকে মানে অ্যাকনলেজ হলো বা না হলে যদি আরেক ফরওয়ার্ড হয়ে ওর কাছে যায় আরেক এন্ডে গেল। এভাবে করে প্রসেসের ফ্লোটা আমরা অ্যারোর মাধ্যমে সিম্পল ওয়েতে রিপ্রেজেন্ট করি। সো এটা আমি বই থেকে দেখাবো, আগারওয়ালের বই থেকে দেখাবো। আজকে এই পর্যন্তই থাকলো। এখন কারো কোশ্চেন থাকলে করো। আগারওয়ালের বইতে এটা খুব সুন্দর করে দেওয়া আছে সিকোয়েন্স ডায়াগ্রামটা। কারো কোনো কোশ্চেন থাকলে করো। সো অ্যাক্টিভিটি এন্ড সিকোয়েন্স ডায়াগ্রাম থেকে অনেক সময় 5 মার্কসের কোশ্চেনই মনে থাকে ২ টা মিলে। হ্যাঁ, ৫ আড়াই করে ৫ মার্কসের কোশ্চেন থাকে নরমালি। একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, একটা সিকোয়েন্স ডায়াগ্রাম এভাবেই আসে নরমালি। আড়াই করে ৫ ২ টা ফাংশনের জন্য। মিস নাই মনে হয় প্রশ্ন। কারো কোনো কোশ্চেন থাকলে করো। বুঝি নাই, কি বললা? মিস নাই মনে হয় সেটা বলতেছি। কোশ্চেন নাই, বুঝা গেছে ডায়াগ্রামটা কিভাবে আঁকতে হবে? Yes, ma'am. আরো ২ টা ডায়াগ্রাম ছিল না? এই ২ টা অবশ্যই দেখবা। ২ টার মধ্যে একটা তোমার সিম্পল ওই যে অনলাইন অর্ডারের, আর আরেকটা হচ্ছে সার্চ। আমরা অনলাইনে সার্চ কিভাবে করি একটা আইটেম। সার্চ করা থেকে কার্ট এড করা পর্যন্ত। সেটা দেখানো আছে। সেটাও সহজ। মানে সেটা অবশ্য আমাকে বুঝাই দিতে হবে, নাহলে বুঝবা না, একটু প্যাচ আছে এটার মধ্যে। তারপর দেখো আরকি, দেখলে বুঝবা হয়তো। নাকি দেখাই দিবে এটাও? সময় আছে দেখব। বল। Yes, ma'am. Next class. আচ্ছা, নেক্সট ক্লাস যদি ১০ তারিখে যদি ছুটি থাকে, ১০ তারিখে একটা ক্লাস যদি তোমরা সময় দাও নিয়ে নিব। তাহলে খোলার পরে তোমরা একটা কুইজ দিলে, একটা প্র্যাকটিস ক্লাস হলো আর একটা মেকআপ ক্লাস হলো। কয়টা ক্লাস পাবো আমি জানি না। ৩-৪টা বলতেছি যে। খোলার পরে তো আসলে বেশি ক্লাস পাবো না মিডের আগে। ১ সপ্তাহ মনে হয় পাবো, তাই না? ম্যাম আমাদের কালকে একটা সময় একটা ক্লাস স্কেডিউলড আমার 65 জি সেকশন। হুম। ওটা কি ম্যাম স্কেডিউল টাইমে হবে নাকি রিস্কেডিউল করা হবে? কালকে ১টায়? ইয়েস ম্যাম। মানে রুটিন চেঞ্জ হয়েছে নাকি? জি ম্যাম। তোমাদের না মঙ্গলবারে ছিল? ইয়েস ম্যাম, ওটা শিফট করে হচ্ছে সোমবার করা হয়েছে ম্যাম। আল্লাহ বলো কি, আমি একটু দেখি তো তাহলে আমার সোমবারে কয়টা ক্লাস হলো তাহলে? ৩টা? হায় হায়, দেখি তো একটু। আমি তো রুটিন চেক করিনি। আমাকে তো না বলে সরানোর কথা না। চেঞ্জ করলে তো আমাকে বলতো। ম্যাম আমি হচ্ছে আপনাকে ওই যে ক্লাসে রিকোয়েস্ট করছিলাম ম্যাম আপনার কাছে। হুম, তোমাদের ওই যে একটা ক্লাস বলছিলা, তাই না? ইয়েস ম্যাম। জি ম্যাম, ওই টুইসডে ক্লাসটাই ম্যাম মানডেতে শিফট করা হয়েছে ম্যাম। আমাকে তো বলবে চেঞ্জ করতে হলে, বলে নাই তো কেউ। মানে আমার কনভেনিয়েন্ট ওয়েতে চেঞ্জ না করলে তো সমস্যা। ও, সোমবারে তাহলে তোমাদের ক্লাসটা নিয়ে আসছে কয়টায়? ১টায়? ইয়েস ম্যাম। আচ্ছা। আর মঙ্গলবার আমার একটা ক্লাস রইলো। এটা তাহলে কারা? এটা তোমরা? এই যে কোন সেকশন? বি সেকশন। তোমরাও সরে যাও। তাহলে মঙ্গলবার আমি ফ্রি হয়ে যাই। হ্যাঁ? তোমরাও চাইলে সরে যাইতে পারো একদিনে। মানে আমার বৃহস্পতিবার ছাড়া যেকোনো একদিন শিফট করলে আমার তাহলে মঙ্গলবারটা ফ্রি হয়ে গেল। চাইলে তোমরা দেখো রবি কবে, তাহলে রবি আর বুধ এই ২ দিনে যদি সব মানে মুভ করা পসিবল হয়। ম্যাম বুধবার আমাদের অফ ডে। ও, অফ ডে। রবিবারে? রবিবার তো আছে মিস ক্লাস। ম্যাম রবিবারে অলরেডি একটা আছে ও, ম্যাম আপনার রবিবারে ক্লাস। একটা আসছে, তাইলে তো হবে না। ম্যাম বুধবারে তোমাদের কোনো ক্লাস নাই না? আমার তো নরমালি বৃহস্পতিবার ফ্রি থাকে। তো ওরা মানে মঙ্গলবারে সরে যাও, তো মঙ্গলবারে একটা ক্লাস আমার রয়েছে, তোমাদের ক্লাসটা সেই ২:৩০টার সময়। তাহলে সকালে নিয়ে আসতে পারবা ১০টায় বা ১১টায়?
মানে তোমরা একটু দেখো সকাল মঙ্গলবার 10টা 11টা এই সময়টা ফ্রি থাকলে নিয়ে আসতে পারো তাহলে। তাহলে আমার আর একটা ক্লাস যদিও তারপরও সকালে হলে ভালো। নাহলে সারাদিন পরে বিকালবেলা ক্লাস হলে আ কেমন জানি হলো রুটিনটা। হ্যাঁ, হ্যাঁ, তো বললেই হবে আমার কথা। যে সকালে শিফট করে দিলে ভালো হইতো ক্লাসটা। আমাদের জন্য ভালো হইতো, ম্যামের জন্য ভালো হইতো। এতটুকু বললেই হবে। ম্যাম ঠিক তাহলে আছে। আমাদের ক্লাসটা কালকে কি ওই স্কেডিউল টাইমে হবে নাকি ম্যাম আচ্ছা রিস্কেডিউল এইটা করবেন? আমি না বলতে পারছি মোস্ট প্রবাবলি কালকে স্কেডিউলটা মানে টাইমে নিতে পারবো না। কারণ কালকে আমাদের সাবমিশনের লাস্ট ডে তো কালকে সারাদিনই বিজি থাকবো। এট লিস্ট দুপুর ফার্স্ট হাফে ১টা-১.৫টা পর্যন্ত। জি ম্যাম। যদি না পারি সমস্যা নেই ম্যাম। ওই সন্ধ্যার পরে নিয়ে নিতে হবে ২ টা ক্লাস সকালের ক্লাসগুলা এই আরকি। জি ম্যাম, প্রবলেম নেই ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। অথবা আমি বলি অথবা মঙ্গলবারে ২ টা সেকশনের ক্লাস একসাথে একটা নিয়ে নিলাম। জি ম্যাম, সমস্যা নেই ম্যাম। ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে তাইলে আল্লাহ হাফেজ। ও রুটিন অ্যাটেন্ডেন্স নিব তো না? কালকে তো হইলেও পারবো না। কালকে সময় পাবো না। কালকেও সারাদিন কাজ আছে। কালকে ওটা মঙ্গলবারে নিব। ম্যাম তাহলে কি আমাদের মিড 22 তারিখ থেকে হবে? এটা নিয়ে তো এই মুহূর্তে আমরা কিছু বলতে পারতেছি না। মানে একবারে কথা বলারও কোনো স্কোপ নাই। আমাদের সিলেবাস তো শেষ। এটা নিয়ে মানে আর কিছুই এই অল্প একটু বাকি আছে। সো তোমাদের এত প্যারা নাই তো। অন্য সাবজেক্টে কি অবস্থা জানি না। সো এই সাবজেক্ট তো মোটামুটি শেষ পর্যায়ে। 22 তারিখের অনেক দেরি এখন ৮ তারিখ আজকে। আর নির্বাচন যদি ১২ তারিখে হয় ১৩, ১৪, ১৫ থেকে তো সব খুলে যাবে, ইউনিভার্সিটি খুলে যাবে। সমস্যা কি? হবে নিশ্চয়ই। সেমিস্টার তোমার মানে এই ৪ মাসের সেমিস্টারের এত টাইট শিডিউল তোমার আসলে মানে ১ দিন ২ দিন সরা মানে দেখা যাচ্ছে এটা কঠিন হয়ে যায় ম্যানেজ করা। এখন সরবে কিনা জানি না আসলে বলা যায় না। তবে এই সেমিস্টারে অনেক ক্লাস এই যে কনভোকেশন, ছুটি ছাটা সবকিছু মিলে অনেকগুলো ক্লাস নষ্ট হলো আরকি। আবার সামনে আছে রোজা। জি ম্যাম, এই ভোটের কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। প্রত্যেক সেমিস্টারে কিছু না কিছু এই ঝামেলাগুলি থেকেই যায়। কোনো সেমিস্টারে স্মুথলি যায় না আসলে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিচ্ছি হ্যাঁ? 1068 Yes, ma'am. 1124 Present, 1497 ma'am. Yes, ma'am. 1672 Ma'am, 1124 024 আছি। Yes, ma'am. তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। আমি কালকে পরে ফ্রি হলে আমি দিয়ে দিব। আমার মনে আছে। কালকের দিনটা গেলে আমি একটু ফ্রি হব তারপরে দিয়ে দিব সবকিছু আস্তে, আস্তে। অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন টপিক সব বিএলসি তে এড করে দিব। 041 Yes, ma'am. 056 মিস ওর ওয়াইফাই চলে গেছে মাত্র। কোনটা? কার? 056 56 দিলাম তো। হ্যাঁ। 093 ইয়েস ম্যাম। 095 Yes, ma'am. 105 প্রেজেন্ট ম্যাম। 116 152 Yes, ma'am. 197 Yes, ma'am. 210 Yes, ma'am. 220 257 Present, ma'am. 260 মিস ওর নেট শেষ মিস ক্লাস করতে করতে। 267 Yes, ma'am. 296 Yes, ma'am. আচ্ছা কে জানি একটা মিনিট আচ্ছা মনে হয়। একটা মিনিট একটু ম্যাম 220। আচ্ছা একটু আমাকে একটা ফোন ধরতেই হবে দাঁড়া 220 318 Yes, ma'am. হ্যাঁ ওয়ালাইকুম সালাম হ্যাঁ কৌশিক বলো তো না ডিস্টার্বের কিছু নেই আমি তো নিজেই টেনশনে আছি কাজটা শেষ হলো কিনা হ্যাঁ বলো নাকি কালকে সকালে প্রিন্ট দেই হ্যাঁ
হ্যাঁ, পার্ট এ সব একসাথে করা আছে, আবার অ্যানেক্স গুলো আলাদাও করা আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, পার্ট এর অ্যানেক্স গুলো আলাদা যাবে না, নাকি শুধু পার্টের মেইন ফাইলটা প্রিন্ট দিলেই হবে? পার্ট এর মধ্যে তো অ্যানেক্স গুলো সব ভিতরে ভিতরে আছে। অ্যানেক্স 1 2 আমি চেক করব একটু তাহলে। অ্যানেক্স আলাদা আছে, আবার আমার হ্যাঁ হুম 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 হ্যাঁ সব আছে। হুম, বি তে আমি বলি, বি তে তো মেইন ফাইলের মধ্যে সব অ্যাটাচমেন্ট করে করে লেখা ছিল আমাদের টেমপ্লেটে, ওইভাবেই আছে। মেইন ফাইলে তেমন কিছুই নাই, সব অ্যাটাচমেন্ট গুলি আলাদা আলাদা প্রিন্ট নিতে হবে, ওই যে অ্যানেক্স গুলা। হ্যাঁ, বি এর জন্য। হুম 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, ওকে, আল্লাহ হাফেজ। 333 আছো? Yes, ma'am. Yes, ma'am. 335 Present, ma'am. 336 344 Yes, ma'am. 383 Yes, ma'am. 404 Present, ma'am. 405 420 Present, ma'am. 421 Yes, ma'am. 425 Present, ma'am. 438 Yes, ma'am. ma'am